যে স্বপ্ন নিয়ে আবু সাইদ প্রাণ দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও, সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় স্থগিত। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষের পাশে থাকার আশ্বাস। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টার দিকে রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমিতে পৌঁছান তিনি। এরপর সেখান থেকে গাড়ি বহরে করে জাফরপাড়ায় আসেন। 11টা 3 মিনিটে তিনি আবু সাইদের কবর জিয়ারত করেন। পরে তিনি আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন যে স্বপ্ন নিয়ে আবু সাইদ প্রাণ দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আগমন উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও সেখানে অবস্থান করছেন। আবু সাইদের পরিবারের সদস্যসহ গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢল নেমেছে। বেলা 11টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, শত শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বানচাল করার জন্য পরাজিত শক্তি অপচেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়ে একটা অনলাইন কু করার চেষ্টা করছে। দর্শক, হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী নূর মোহাম্মদ ভুইয়া। ফোনে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, হাইকোর্ট এলাকার বর্তমান অবস্থা কেমন দেখছেন? নূর, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। নূর, আপনি হাইকোর্ট এলাকায় আছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি কি আমাদের জানাবেন? নূর, আমরা দেখছিলাম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে ছাত্ররা আন্দোলন করছেন। তো হাইকোর্ট এলাকায় বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন? দুঃখিত নূর, আমরা সংযুক্তি নিতে পারছি না। আপনি থাকুন, পরবর্তীতে সম্ভব হলে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। সব বিচারপতির অংশগ্রহণে প্রধান বিচারপতির ঢাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। সকাল 10টার দিকে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমান পরিস্থিতিতে কিভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল 10:30টায় ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। এর আগে প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোষর আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি ও ফুল কোর্ট সভা বন্ধের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমনটা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। অ্যান্টনি ব্লিংকেন আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত ও শান্তির জন্য ডক্টর ইউনূসের আহ্বানকে সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে। দর্শক, দেশের বিভিন্ন স্থানে সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আবার খবর জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? রাজ, আপনি জানেন যে বর্তমানে যে শিক্ষার্থীরা যে সড়কে নেমে এসেছে, যে সড়ক আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হওয়ার পরে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সকলে সড়কে নেমে এসেছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঠিক বাইপাইল এলাকাটা। এই এলাকাটি আপনি জানেন যে অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা। এই এলাকাটিতে কিন্তু এসে আমরা দেখেছি যে এখানে শতাধিক শিক্ষার্থী শুধু এই বাইপাইল এলাকায় কাজ করতেছে এবং পুরো সাভারে কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে রয়েছে। এভাবে আপনি দেখতেছেন যে আমি দেখাচ্ছি যে আপনার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে এখানে কিভাবে শিক্ষার্থী যারা রয়েছে তারা এখানে অবস্থান নিয়েছে। অবস্থান নিলে কি হবে, এখানে কিন্তু ব্যাপক গাড়ির চাপ থাকার কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আপনি যেই পাশটিতে আমি এখন দেখতেছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে একদম বাইপাইল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এর বিপরীত পাশে জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে এবং অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর থেকে বাইবেল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে, মানে মারাত্মক জ্যামের সৃষ্টি হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা অক্লান্ত পরিশ্রম করে যাওয়ার পরেও কিন্তু তারা কিন্তু কোনো রকমই নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, আমরা কিন্তু দেখতেছি। এবং এদের সাথে কিন্তু শিক্ষকরাও কিন্তু একত্রিত হয়েছেন এবং তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। আনসার বাহিনী, শিক্ষক থেকে শুরু করে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সকলে সম্মিলিতভাবে কাজ করতেছে। কাজ করলেও তারা কিন্তু কোনো রকমই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না যানজট। রাজ, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে বাইপাইল এলাকা থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। রাজ জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জহিরুল ইসলাম খান লিটন। তিনি সড়কে যে ছাত্ররা যানবাহন নিয়ন্ত্রণ করছেন সেই খবরটি জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। এবার আমরা একটু যেতে চাই। দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন স্থানে কিন্তু সড়কে যানবাহনের নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারেও শিক্ষার্থীরা তদারকি করছেন। আর এই বিষয়ে খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আরিফ খান আবির। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, বাজারে শিক্ষার্থীদের তদারকির প্রভাব কেমন দেখছেন? তারা যদি তারা চাইছেন, আমরা কিন্তু বাজার মনিটরিং এর একটি চিত্র যদি আমরা দেখাতে চাই, সেটি হচ্ছে আপনার যেখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বাজারকে মনিটরিং করছেন এবং আমরা পাচ্ছি যে এখানে যে কাঁচা বাজার রয়েছে সেটি কিন্তু হচ্ছে আপনার দেখাতে পারছেন না, হচ্ছে এখানে রশিদ ছিল সেই রশিদটি তারা দেখাতে পারছেন না, যার কারণে হচ্ছে কিন্তু হচ্ছে আপনার এখানে তিনি কষ্টের মুখে পড়েছেন। অর্থাৎ ন্যায্য যে মূল্য বিক্রি হওয়ার কথা ছিল সেটি কিন্তু হচ্ছে না। আলু 40 টাকা কেজি করে বিক্রি করার কথা ছিল, সেটি কিন্তু এখানে হচ্ছে না। আপনারা তো এখানে আসছেন আপনার বাজার মনিটরিং এর জন্য, বাজারে কি আসলে ন্যায্য মূল্য বিক্রি হচ্ছে কিনা কি মনে করছেন? আপনারা জানেন যে সরকারে আপনার যে নতুন বাজেটে আপনাদের এটা অনেক মানে এখনো যে সিন্ডিকেট ভাঙছে এরকম না, এখনো যারা আপনার বিক্রেতা আছেন তারা অতিরিক্ত দাম চাচ্ছে, যে দাম দেওয়া আছে তার চেয়ে বেশি। ধরেন
আজকে বাজার মনিটরিং সরকার নির্ধারিত সুতরাং এটা আমরা মনে করি যে এটা যারা 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 ক্রেতা আছেন তাদের 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 যে বাইরে এটা অনেক বেশি। সুতরাং বাজার মনিটরিং আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু যারা বিক্রেতা তারা ন্যায্য দামে বিক্রি করতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের চলতে থাকবে যে পর্যন্ত এই সরকার নির্ধারিত দাম না পর্যায়ে আসবে। আমরা এটা কন্টিনিউ করবো রেগুলার, যাতে শুনতে পাচ্ছিলেন যে তারা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে। যে আবির, বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ খান আবির। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, সেই খবর জানানোর জন্য হাইকোর্ট এলাকায় আছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়া। সরাসরি ফোনে যুক্ত হচ্ছেন তিনি। নূর, আশা করি এবার আপনি আমাকে শুনতে পাচ্ছেন। নূর, হাইকোর্ট এলাকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, ছাত্ররা যেহেতু আন্দোলন করছেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রাজ আপনাকে। আসলে প্রধান বিচারপতি আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানালেও কিন্তু ছাত্র আন্দোলন এর আগে কিন্তু একটা তুলেছিল, তা না করায় কিন্তু হাইকোর্ট ঘেরাও করেছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা কিন্তু এক বার্তায় সকাল 10টায় কার্জন হল গেটে জামায়াত হতে বলেছেন কিন্তু নেতারা। তো সেই সুবাদেই কিন্তু কার্জন হলে সকাল 10টায় আমরা গিয়েছি। সকাল 10টায় ওইখানে বিভিন্ন হলের স্টুডেন্টরা একত্রিত হয়েছে, বিভিন্ন থেকে এসেছে, বিভিন্ন ভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন কলেজ থেকে কিন্তু এখানে এসে জড়ো হয়ে তারপরে তারা হাইকোর্ট চত্বরে এসে মিছিল নিয়ে একে একে খন্ড খন্ড মিছিল নিয়ে হাইকোর্ট চত্বরে এসে জামায়াত হয়। পরে কিন্তু তারা ছাত্রদের একটাই ছিল তাদের তারা কথা হচ্ছে আসলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই ফুল কোর্ট মিটিং ডেকেছিল। ছাত্রদের দাবি কিন্তু পরাজিত শক্তি যে কোনো প্রকার ষড়যন্ত্র তারা কিন্তু মানবে না, তারা সেটা হতে দিবে না। যার কারণেই কিন্তু তারা এখানেই হাইকোর্টের যে প্রধান বিচারপতি তার কিন্তু তুলেছে এবং তারা বলতেছেন যে তারা কিন্তু ইতিমধ্যে আলটিমেটাম দিয়ে দিয়েছেন। তাদের আলটিমেটাম হচ্ছে দুপুর 1টার মধ্যে তিনি যদি পদত্যাগ না করেন কিন্তু তার বাসভবনে ঘেরাও করার কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু ছাত্ররা। আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত এখনো দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাজারো ছাত্রছাত্রী জড়ো হয়েছে হাইকোর্ট চত্বরে। তারা দুপুর 1টা পর্যন্ত অপেক্ষা করছেন। পরবর্তীতে আমরা অন্য সংবাদে জানিয়ে দিতে পারবো আর কি পরবর্তীতে কি হয়। এখন পর্যন্ত কিন্তু পদত্যাগ জমা দেয়নি। নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হাইকোর্ট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়া। চলে যাচ্ছে এবার সারা বাংলার খবরে। শিক্ষার্থীদের আন্দোলন দমনে পুলিশের ভূমিকা শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি, মারধর সহ চাঞ্চল্যকর কয়েকটি ঘটনায় জনরোষের আগুনে পুড়ে অঙ্গার হয় দেশে বিভিন্ন থানা। প্রাণ ভয়ে এখনও অনেকেই থানায় ফেরেনি। নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। সাভার থেকে জহিরুল ইসলাম খান লিটন ও ফরিদপুর থেকে এহসান রানার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলা এখন অরক্ষিত এক জনপদ। সেনাবাহিনীর গাড়ি নিয়মিত টহল দিলেও বন্ধ থানার কার্যক্রম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন থানায় নিরাপত্তার দায়িত্বে থাকলেও পাড়া মহল্লায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। মানুষ ভীত সন্ত্রস্ত, কোনো ধরনের নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতায় ভুগছে, রাতে ঘুমোতে পারছে না। তো এই মুহূর্তে খুব যত দ্রুত সম্ভব পুলিশকে তার থানায় ফিরে আসতে হবে। থানায় তারা মনে কোনো কাজ মামলা মোকদ্দমা চুরি বাট পারি যে হইতাছে করতেছে, এটা তো মানুষের একটা আতঙ্কে আছে না। আর না পুলিশ থাকলে তো কোনো আতঙ্কে থাকে না। আমরা তো বাড়িয়ে যে আমু এই সক্ষমতা আমু নাই, গুলি খাই এই ডরে। তারা যাই করুক না কেন, পুলিশ ভাইদের দরকার আছে। হ্যাঁ, পুলিশ ভাইদের দরকার আছে। আমরা যতই শত্রু ভাবি, যতই ভাবি, তাদের ছাড়া আসলে বাংলাদেশ চলবে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর উত্তেজিত জনতা ঢাকার অদূরে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুড়িয়ে দেয়। কঙ্কালসার এই থানাগুলোতে পুলিশ সদস্যরা এখনও যোগ না দেয়ায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্য। জনগণের জানমালের নিরাপত্তা দেয়া সহ স্থানীয়দের সহযোগিতা করছেন তারা।
আমরা জনগণের পাশে আছি। যেমন রেল স্টেশন, বিভিন্ন বন্দর নগরে আমরা ট্রাফিকে সাহায্য করে থাকি। এখন পাশাপাশি ছাত্রদের পাশে ট্রাফিকে সাহায্য করছে এবং এখানে যত মালামাল হারায় গেছে সেগুলো আস্তে আস্তে সেগুলো আমরা এন্ট্রি করে লিপিবদ্ধ করে জমা রাখছি। অন্যদিকে ফরিদপুর জেলার সদরপুর, মধুখালী ও কোতোয়ালী থানায় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। সেখানে সকলের সহযোগিতায় পুনরায় কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা সবাই সহযোগিতা কামনা করি যে এই শহরের এই জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা আমাদের কাজে ফিরে আসার জন্য আমরা তাদের সহযোগিতা কামনা করি। চলমান অস্থিরতা শেষে শীঘ্রই স্বাভাবিক হবে দেশ, এমনটাই প্রত্যাশা সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুর থেকে এই সফরের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আশা করি আপনি এবং শুনতে পাচ্ছেন। বাদশাহ, প্রধান উপদেষ্টা আবু সাঈদের কবর জিয়ারত করেছেন, তো পরিবারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি কথা হয়েছে আমাদের জানাবেন। রাজ, আপনি যেমনটি বলেছেন, ডক্টর ইউনূস কিন্তু 11টার দিকে আবু সাঈদের বাড়িতে এসেছেন, উনি কবর জিয়ারত করেছেন। আবু সাঈদের কবর জিয়ারত করার পরেই কিন্তু তিনি এখানে গেছেন, তার বাবা মার সঙ্গে, তার বোন ভাইদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, আশ্বস্ত করেছেন যে যারা আবু সাঈদের খুনি ছিল, যারা ছাত্রদের হত্যা করেছে, যারা এই আন্দোলনকে নস্যাৎ করার পায়তারা করেছিল, সবার তিনি বিচার করবেন। এবং আবু সাঈদকে ঘিরে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি কলেজে, প্রতিটিতেই তিনি বলছেন যে সেখানে তার যে স্মৃতিফলক, নামফলক থেকে শুরু করে তিনি অনেক কিছুই ঘোষণা দিয়েছেন, যেটা বলছেন যে আমরা রাষ্ট্রীয়ভাবে আবু সাঈদকে যে সংবর্ধনা বা সম্মাননা দেওয়ার দরকার সেটা আমরা তাকে দেওয়া হবে। এখানে আরও সমন্বয়কারীরা ছিল। আমি এখন এসেছি কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাঈদ চত্বর, এখানেই কিন্তু আবু সাঈদ এখানে তা পুলিশের গুলিতে কিন্তু আহত হয়ে মেডিকেলে মারা গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজারো ছাত্র আবু সাঈদের যারা সঙ্গী রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। এখানে ডক্টর ইউনূসকে তারা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে এই বৈষম্যবিরোধী আন্দোলনে শুধু রংপুর নয়, সারা দেশে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের পেছনে দাঁড়ার জন্য সরকারকে বলেছেন। এখানে আপনারা জানেন যে দুজন সমন্বয়কারী যারা এই সরকারে রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারে, তারাও কিন্তু এখানে এসেছেন। এখানে আমরা নাফিসকেও দেখেছি, তা এসেছেন আবু সাঈদের বাড়িতে। মানে সেনাপ্রধান থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন। তারা বারবার যেটা বলছেন যে আবু সাঈদের যারা হত্যা করেছে তার কখনো আমরা ক্ষমা করব না। তার বাবা মার কান্না, তার বাবা মার চোখের পানি কিন্তু এখানে আমার ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি কিন্তু বারবার বলেছেন যে আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করব। পাশাপাশি তিনি আরও একটি কথা বলেছেন যে এখানে যারা অরাজকতার সঙ্গে জড়িত তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। সেক্ষেত্রে এই দেশকে গড়তে, এই বাংলাদেশকে এগিয়ে নিতে এবং এই ছাত্রদের আন্দোলনে এই যে নতুন করে যে 2024 সালে দেশ স্বাধীন হয়েছে, এমনটি কিন্তু এটা ধরে রাখতে গেলে যা করা দরকার ডক্টর ইউনূস তাই করবেন, এমনটি তিনি বলেছেন। এখন তিনি এখানে বিশ্ববিদ্যালয়ে এসে এরপরে তিনি রংপুর মেডিকেল কলেজে যাবেন। সেখানে আহত যে ছাত্ররা রয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে, সেখানে তিনি তাদের দেখবেন। দেখার পরেই কিন্তু উনি আবারও বাই রোডে, যেমন এখানে মেরিন একাডেমি থেকে উনি সড়ক পথে গেছেন, আবু সাঈদের বাড়িতে কবর জিয়ারত করেছেন। আবার সেখান থেকে সড়ক পথে কিন্তু বেরোবিতে উনি এখনও আসছেন, এখনও পৌঁছেননি। এখানে পৌঁছার পরে তিনি আবার ছাত্রদের সাথে একটি মত বিনিময় করার কথা রয়েছে এবং মিডিয়াকে ব্রিফিং করবেন। এখান থেকে উনি মেডিকেলে যাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে কিন্তু একটু রংপুরে কিন্তু একটা অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রংপুর থেকে সহকর্মী বাদশাহ ওসমানী। চলে যাচ্ছি পরবর্তী খবরে। এবার চট্টগ্রাম সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের কৃতি সন্তান হলেও তিনি একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, তাই তাকে কোনো আঞ্চলিকতার গণ্ডির মধ্যে রাখার সুযোগ নেই। তারপরও রাষ্ট্র পরিচালনার মহান দায়িত্ব পাওয়ায় চট্টগ্রামবাসীরা যেন একটু বেশি আনন্দিত ও উচ্ছ্বসিত। তাদের আশা, ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায়। চট্টগ্রাম থেকে সরোয়ার আমিন বাবুর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশ বিনির্মাণে যাত্রা করল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে কোনো চট্টগ্রামের সন্তান এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নিলেন। ডক্টর ইউনূস যেমন নোবেল পুরস্কার পেয়েছে, সেদিন যেমন আমরা গর্বিত হয়েছিলাম,
তেমনি দায় ওনার শপথ গ্রহণ হচ্ছিল, সেই সময় আমরা উচ্ছ্বসিত হয়েছি। যে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের, এই যাত্রা সাধারণ জাতীয় যাত্রা না, এইটা হবে আন্তর্জাতিক যাত্রা। এসএমইর জন্য যদি আমরা কাজ করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা আজকে আমাদের যে এক্সপোর্ট 50 বিলিয়নের টার্গেট, আমরা সেটাকে 100 বিলিয়নে নিতেও কোনো সমস্যা নেই। তাই তো অন্য সবার যে চট্টগ্রামবাসী একটু বেশি উৎফুল্ল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী, শিক্ষাবিদ সহ বিশিষ্টজনেরা। ব্যবসায়ী এবং আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, ডক্টর ইউনূস সাহেব অর্থনীতিবিদ এবং ওনার মেধা দিয়ে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে অর্থনীতিতে আমরা এগিয়ে যেতে পারবো। এখন যে দেশের ভার নিয়েছেন, আমি নিশ্চিত এর আগেও তার কাছে নানা রকমের এইসব হাতে এসেছিল, কিন্তু কখনোই তিনি অধিকার পাবার আর নেই। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এখন তিনি আর চট্টগ্রামের সন্তান এটা বলা এই পরিচয় নাই। এখন তিনি বিশ্বের একটা সন্তান হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। ডক্টর ইউনূসের হাত ধরেই বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হয়ে অনেক দূর এগিয়ে যাবে। প্রতিষ্ঠা হবে সুশাসন ও মূল্যবোধ সম্পূর্ণ রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। যে স্বপ্ন নিয়ে আবু সাইদ প্রাণ দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় স্থগিত, প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষের পাশে থাকার আশ্বাস। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।